আচ্ছা, সবাই কি কানেক্ট হতে পারছো? এবার শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে স্যার। ইয়েস স্যার। ঘটনা তো একই মনে হচ্ছে, কিন্তু একটু তারা দেখে নি। 98। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, বুঝছো? কিছুক্ষণ ওয়েট করি, কারণ তো ছেলে অবস্থা একটা ভালো হবে। আচ্ছা, তোমাদের এমনি অন্যান্য ক্লাসের কি অবস্থা? অন্যান্য ক্লাসে কি টিম ইউজ হয় না জুম বেশি ইউজ হচ্ছে? কোনটা বেশি? জুম বেশি ইউজ হয়, টিমস একসাথে হয়। টিম অনেকে ইউজ করতেছে না? স্যার গত 2 দিন ধরে জুম খুব প্রবলেম করতেছে। এই জন্য তোমরা এখন টিমের দিকে চলে যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার মানে আমি আস্তে ধীরে শুরু করি, যদি দেখে যে অ্যাবসেন্ট বেশি থাকে তাহলে আমরা এগুলো আবার রিপিট করব। আচ্ছা, প্রথমে আমরা এই আগের প্রবলেমটা একটু আগে থেকে শুরু করি। হ্যাঁ, এই প্রবলেমটা একটা ডিজাইন প্রবলেম ছিল। আমরা একটা রিভিউ প্রবলেম অলরেডি করে ফেলছি। রিভিউ প্রবলেম মানে একটা ডিজাইন অন্য কেউ করছে অলরেডি, সেকশন টেকশন বের করা আছে, তো সেটার ক্যাপাসিটি বের করতে হবে আমাকে। সেটা হচ্ছে রিভিউ প্রবলেম, অন্য লোকের কাজ আমি রিভিউ করছি। আর ডিজাইন প্রবলেম হচ্ছে প্রবলেমটা দেওয়া আছে, আমি নিজেই ডিজাইনটা করব। তো এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপরে কি কি লোড আছে সেটা বলা আছে। হ্যাঁ, ম্যাটেরিয়াল স্ট্রেংথ দেওয়া আছে এবং ডিজাইন করতে বলা আছে। এখানে কিন্তু মানে কোনো কিছু ম্যাটেরিয়াল স্ট্রেংথটা দেওয়া আছে, এছাড়া কিছু দেওয়া নাই। সেকশন সম্পর্কে কোনো কিছু বলে নাই, আর্কিটেক্টও নাই। আমার যা ইচ্ছা আমি তাই করব। মানে সবকিছু ওপেন করে দেওয়াতে আমার আসলে অনেক কিছু অনেক রকম অপশন আছে। সেটা আমরা আসলে এই প্রবলেমটাতে দেখতে চাচ্ছি যে প্রবলেমটা অনেকভাবে করা যায়। তো প্রথমে যেটা করতেছি, আমরা ফ্যাক্টর লোড বের করতেছি, ডেড লোড এবং লাইভ লোডকে মাল্টিপ্লাই করে বাড়াই নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, মানে এইখানে প্রথমত হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম এবং মোমেন্টটা হচ্ছে W²/8 মাঝখানে আমরা বুঝতে পারি যদি ইউডিএল থাকে। হ্যাঁ, তো সব সময় যে এরকম লোড থাকবে তা কিন্তু না, লোড অনেক রকম হতে পারে, একটা কনসেন্ট্রেটেড লোডও থাকতে পারে। এইটাতে ছবি আঁকে কেমনে দাও তো, এটা কিভাবে করে? আচ্ছা, এখানে দাগ আঁকতে হয় কিভাবে বলো তো? স্যার টিমসে হোয়াইট বোর্ড নাই, আপনাকে একটু আলাদা কিছু ইউজ। না, আমি কি করতে পারবো না? দাগাদাগি করতে পারবো না? না স্যার, স্যার আপনার পিডিএফ এ দাগাদাগি করলে শেয়ার স্ক্রিন করে তাহলে দেখতে পারবো। না, কিন্তু আমার পাওয়ার পয়েন্টের উপরে যদি দাগাতে চাই, এটার উপরে দাগাতে পারবো না? জি স্যার, ওইটা পারবেন। কি দিয়ে দাগাবো সেটা তো জানতে চাচ্ছি। স্যার ওই যে পয়েন্টার অপশনের ভিতর পেন আছে মনে হয়। ও, এখান থেকে আসতে হবে, রাইট। এই তো, বাহ। কিন্তু পেন তো পেলাম, কিন্তু এটা মুছবো কিভাবে? দাঁড়াও, শিখে নিই। এই যে ইরেজার আছে। জি স্যার, আর ই চাপ দিলেও মনে হয় সব মুছে যায়।
ই দিলে ই, হ্যাঁ মনে হয় ই প্রেস করলে মনে হয় সব একাই মুছে যায়। দেখেন আচ্ছা তাই তো, এটা তো মজা। আচ্ছা এনিওয়ে ঠিক আছে, আমরা কি করতেছিলাম সেটা বলিনি। আচ্ছা প্রথমে বলি যে সেটা হচ্ছে, তোমরা তো দেখো সবসময় লোড ইউডিএল থাকে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবে লোড আর ইউডিএল নাই। পরীক্ষায় গিয়ে দেখবে লোডটা এখানে এরকম একটা লোড দেওয়া আছে, বলা হচ্ছে এইটা হচ্ছে ডেড লোড, এইটা সরি এটা লাইভ লোড। তখন বুঝতেই পারো এটার জন্য মোমেন্ট বের করে নিবা, তারপরে মোমেন্টটাকে ফ্যাক্টর করে তারপরে যোগ করবা। এখানে যেমন আমরা যেটা করতেছি, আমাদের ইউডিএল দুটাই ইউডিএল, ডেড লোড ইউডিএল, লাইভ লোড ইউডিএল। ডেড লোডকে মাল্টিপ্লাই করতেছি, লাইভ লোডকে মাল্টিপ্লাই করতেছি, যোগ করতেছি, তারপরে এটাকে ডব্লিউএসকে 8 করে বের করতেছি। সেটা সবসময় যে হবে তা না। যদি আমার লাইভ লোডটা এরকম কনসেন্ট্রেটেড থাকে, তো লাইভ লোডের জন্য আলাদা মোমেন্ট যোগ বের করব, ডেড লোডের জন্য আলাদা মোমেন্ট বের করব, তারপরে মোমেন্টগুলোকে ফ্যাক্টর করে তারপরে যোগ করব। ঠিক আছে? আচ্ছা এটা হইতেই পারে। আচ্ছা এখন আরেকবার একটু বলি, তাহলে আমরা প্রবলেমটা শুরু করছিলাম, আমরা আমাদের রিকোয়ার্ড মোমেন্ট হচ্ছে এইটা, এই মোমেন্টের জন্য আমাকে ডিজাইন করতে হবে, তাই তো? এখন আমরা আমাদের ডিজাইন বলতে বোঝায় যে ক্রস সেকশন বের করা এবং রড বের করা, তাই তো? এখন কিভাবে করব? এখন আমরা অনেকভাবে করতে পারি। আমি প্রথমে একটা আরবিট্রারি একটা সেকশন ধরেও শুরু করতে পারতাম, হ্যাঁ? সেটা না করে আমরা করতেছি কি, আমরা 005 এর করসপন্ডিং রিইনফোর্সমেন্টটা বের করে নিচ্ছি। এটার সাথে কিন্তু সেকশনের কোনো সম্পর্ক নেই। এটার সাথে যদি খেয়াল করো ফর্মুলাটা, এটার সাথে হচ্ছে মেটেরিয়ালের প্রপার্টি এবং এখানে তো স্ট্রেইন 005 বসালাম, তাহলে আসলো আমার 0.0181 হচ্ছে আমার রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট, যেটা আমি প্রোভাইড করলে I will get a strain of 005. এটা দিয়ে আমরা অলরেডি করছি, সরি স্যার রেকর্ডিংটা কি অন করা যাবে? রেকর্ডিংতে অন করছি মনে বলেই তো মনে হলো, অন হয় নাই? আর অন আছে স্যার, এই যে অন, এই যে লাল ফুটা অন আছে আছে স্যার। রেকর্ডিংটা আছে। আচ্ছা এখন, আচ্ছা আমাদের পার্টিসিপেন্ট কতজন আছে এখন? 117। আচ্ছা এনিওয়ে দেখি। আচ্ছা এখন যেটা হচ্ছে, তারপরে আমরা ওই 005 এর যে রিইনফোর্সমেন্ট সেটা বসায় আমি এই ফর্মুলার মধ্যে সেই রোটা বসালাম, সেই রোটা বসায় আমি বিডি স্কয়ার বের করে ফেললাম। অনলি আননোন, তাহলে পেয়ে গেলাম বিডি স্কয়ার। বিডি স্কয়ারের মধ্যেও তো আমার দুটো আননোন আছে, একটা ইকুয়েশন দিয়ে তো দুটো সলভ করা যাবে না। আমি বিটা ধরে নিলাম, একটা ডি পেলাম, এবং ডি পেলে আমি একটা এইচও পেলাম, হ্যাঁ? এইচ পেয়ে আমি, এবং একইভাবে এই এস ইকুয়াল টু রো বিডি বের করলাম। এক্স্যাক্টলি বি, যেহেতু বি রাউন্ড করি নাই, ডিও রাউন্ড করি নাই, এক্স্যাক্টলি এইটা আসবে। এখন তার মানে সলিউশন এ বলতে বোঝাচ্ছি বি ইকুয়াল টু 10 ইঞ্চ, ডি ইকুয়াল টু 14.3, এইচ ইকুয়াল টু +2.5 আর এস। তার মানে এই যে সলিউশনটা, এটা এক্স্যাক্টলি আমার এই মোমেন্টটা দিবে। এই যে আমাদের কতজন ছিল, 139 কিউব ফিট। তাহলে এটা ভালো কথা, কিন্তু আমরা তো আসলে এরকম 16.8 ইঞ্চ ধরে ডিজাইন করতে পারবো না, বা ডিজাইন করলে বানাতে অসুবিধা হবে। আর জেনারেলি আমরা একটা রাউন্ডিং ফিগার করি, তো বইয়ে কথা বলতেছে যে 2 ইঞ্চিতে রাউন্ড করছে বইতে, বাট এটা দরকার নেই, আগেই বলছিলাম যেটা আসলে যে কোনো ভাবে রাউন্ড করতে পারি। তো আমরা মনে করলাম যে আমরা বইটাই করি আগে, 18 ইঞ্চিতে রাউন্ড করলাম, তাহলে ডি হয়ে যাচ্ছে 15.5। আমরা এখন কিন্তু সেকশনটা নোন হয়ে গেল। সেকশন নোন হয়ে গেলে কিন্তু আমার এই দুটো ফর্মুলা দিয়ে করলে সুবিধা। কোন দুটো ফর্মুলা? এই যে এই ফর্মে এবং এই ফর্মে লিখলে সুবিধা। এটা হচ্ছে যদি আমি সেকশনটা যদি নোন হয়, ডিটা যদি নোন হয়। আর যদি সেকশনও নাই, ডিও নাই, তাহলে আমার ওই এই দুটো ইকুয়েশনকে একসাথে যেভাবে করা যায়, ওই যেটা 0.59 এর ইকুয়েশনটা, ওটা আমরা ব্যবহার করব। আচ্ছা এখানে যখন আমরা এই ফর্মে ব্যবহার করব, তখন একটু ট্রায়াল দিতে হবে। তখন আমাদের এটা যেহেতু প্রথমে জানি না, তো এটাকে প্রথমে 1 ইঞ্চ ধরে আমি ট্রায়াল দিলাম, একবার এস পেলাম, সেটা বসালাম, 3.64 পেলাম, তারপরে 3.64টাকে আমি এখানে বসালাম, তারপরে এটা বসালে এটা পেলাম 2.27, আবার 2.27 এখানে বসালাম, তাহলে পেয়ে গেলাম 4, তারপরে 4টাকে আবার ওখানে বসাবো। এভাবে কয়েকবার লুপ ঘুরতে দেখবা যে এটা অলমোস্ট কনভার্জ করে গেছে। এখন 4.0, এটাও অলমোস্ট 2.29, মানে কনভার্জ হয়ে গেছে। তার মানে আমার এরিয়াটা হচ্ছে 2.3 ইঞ্চ স্কয়ার। এখানে আমি 3টা নাম্বার 8 দিলাম, এটা
বলে নিচ্ছি যে এটা 10 ইঞ্চিতে অ্যাকোমোডেট করা যাচ্ছে। আচ্ছা, এখন 10 ইঞ্চিতে অ্যাকোমোডেট করা যাচ্ছে কিভাবে সেটা আমাদের একটু পরে আমরা দেখব, অথবা দুইটা 10 নম্বর 12 দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা সলিউশন 2টা দেখি, যে এখানে আমরা এটাই সলিউশন 2। ইনফ্যাক্ট এই সলিউশন 2টাকে আমি সামারাইজ করলাম যে 15.5 ধরে করছি, যেটা 3টা নাম্বার 8 আসে। কিন্তু এখানে একটু এপসাইলন এর টিটা চেক করা দরকার। কেন? কারণ আমি 0.9 ধরছি, এই 0.9টা কি ঠিক আছে কিনা এটা একটু দেখতে হবে। তো দেখার উপায় কি? সেটা হচ্ছে আমরা ওই, যেহেতু আমরা আবার একটু দেখাই, আমি যেহেতু এ পাইছি, আমি ইচ্ছা করলে সি বের করতে পারি, সি পাইলে এপসাইলন টি বের করতে পারি। এপসাইলন টিটা দেখবো 0.05 এর বেশি আছে, তার মানে আমার এই অ্যাপ্রোচটা ঠিক আছে, মানে আমার এটা টেনশন কন্ট্রোল সেকশন হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা করছে বইয়ে অনেকগুলো সলিউশন করছে, এটা করতে হবে কোনো কথা না, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে একটা সলিউশন কতভাবে করা যায়। বইয়ে যেটা করছে এরপরে সেটা হচ্ছে এই রোটা ধরে নিছে। কেন এটা ধরছে? এটা 0.005 এর 60% ধরছে, তাহলে রডটা একটু কমে গেল। রড কমলে স্বাভাবিকভাবে ডিটা একটু বেড়ে গেল। এটা রড আসলো, আমি দুটা 9 নাম্বার 9 দিলাম। আবার এটাকেও আবার একটু ডাউন করে আরেকটা করছে। বাট সোজা কথা হচ্ছে অনেকভাবে সলিউশন হতে পারে। হ্যাঁ, ইনফ্যাক্ট ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হতে পারে। তো সেটাই অঙ্কটা শেষে বলা হচ্ছে যে সলিউশন যদি আমার ডেপথ, উইডথ, রিইনফোর্সমেন্ট সবই আমার ইঞ্জিনের উপরে ছেড়ে দেয়, তাহলে আসলে আমি ইনফিনিট নাম্বার অফ সলিউশন করতে পারি। জেনারেলি এটা আসলে হয় না। জেনারেলি মানে বিমের ডাইমেনশনটা আর্কিটেক্ট আসলে একটা প্রথমেই বলে দেয় যে কতটুকু চাই, এর বেশি হতে দিব না, এগুলো প্রথমেই বলে দেয়। আচ্ছা, সেটা ধরেই সাধারণত আমরা শুরু করি, সেটা পরে আসি। তবে এখানে একটা জিনিস বলা হচ্ছে যে আমাদের জেনারেলি এটা তোমার এই রেঞ্জে থাকলে এটা ইকোনমিক হয়। অর্থাৎ 0.05 এর 50% রড যদি আমি দিই, 50% থেকে 75% পর্যন্ত এটা ইকোনমিক হয়। তো এটা আমরা দেখতে পারি। তো জেনারেলি প্রসিডিউরটা হচ্ছে এইটাই, যে সেকশনটা পেয়ে গেলে তখন আমি এএস এ এভাবে ইন্টারপোলেট করব, আর যদি সেটাও যদি না থাকে তাহলে আমার দুটার মিলিত যে ইকুয়েশন সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রবলেম করি। এই প্রবলেমগুলো আমি এখানে করে রাখছি, সুতরাং আজকে ক্লাসটা যদি মিস হয় আমার মনে আশা করি সমস্যা হবে না, ভিডিওটা আমি আপলোড করে দেব। আচ্ছা, এই প্রবলেমটা আগে একটু বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে ইউজিং দ্য সেম ক্রস সেকশন ডাইমেনশনস অ্যাজ ওয়ার ইউজড ফর দ্য সেকেন্ড সলিউশন অফ এক্সাম্পল 4.6 and the same material, find the steel area required to resist a moment of mu equal to 1300 kipinch. এটা বলে দিচ্ছি। আমরা অঙ্কটাকে এখানে একটু সামারাইজ করি যে বি এর মান দেওয়া আছে 10 ইঞ্চি, ডি এর মান দেওয়া আছে এখানে, তার মানে সেকশনটা ইট ইজ গিভেন, সেকশন গিভেন, ম্যাটেরিয়াল গিভেন, এমইউটা দেওয়া হচ্ছে এবং এমইউটা তোমাকে ক্যালকুলেট করে দিচ্ছে, কোনো লোড টোড দেওয়া নেই, সরাসরি একবারে ফ্যাক্টর ট্যাক্টর দিয়ে কোন সেকশনে কত মোমেন্ট, সেকশনাল মোমেন্টটাই দেওয়া আছে। তো এখানে আমরা করব কি, এই যেটা একটু আগে করলাম এইটার অ্যাপ্রোচটা খুব সহজ। সেটা হচ্ছে আমরা এই দুটো আগে বলছি, এই দুটো জিনিস ইউজ করব। এক হচ্ছে mu বাই phi fy d minus a by 2। তাহলে আমরা এই 1300 এর জন্য phi এর ভ্যালু বসালাম, সব বসালাম। এখানে যে প্রথমে আমি সবসময় 1 থেকে শুরু করি, বইতে দেখবা ওরা এক এক জায়গায় এক একটা করছে, কিন্তু বইতে যেটা করছে আসলে ট্রায়ালের জিনিসটা কমানোর জন্য মোটামুটি ফাইনাল ভ্যালুটাই নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যদি সবসময় 1 থেকে শুরু করলেও দেখবা একটু পরেই আমার এটা 1 থেকে শুরু করার পরেও 2.5, 2.6, 2.62 তে গিয়ে কনভার্জ করে গেছে। তুমি যেখান থেকে শুরু করো না কেন এটা আসলে খুব তাড়াতাড়ি কনভার্জ করে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি ট্রায়াল দিয়ে পেলাম যে আমার রিইনফোর্সমেন্ট 1.49 দরকার আমার, যদি আমি যেভাবে দরকার করলাম এটাতে দুইটা 8 নাম্বার বার অর্থাৎ 2 × 0.79 লাগে। তো 2 × 0.79 দিলে রিইনফোর্সমেন্ট এরিয়া আসলে প্রোভাইডেড এরিয়াটা হয় 1.58। তুমি কোনো সময় আসলে এক্সাক্ট রড মিলানো যায় না, একটু বেশির দিকে আমরা থাকবো, ঠিক আছে। আচ্ছা, এখন প্রবলেম কিন্তু শেষ, আমাদের ক্রস সেকশন শেষ। আমরা ক্রস সেকশনের মধ্যে দুইটা 8 নাম্বার দিতে হবে সেটাও বুঝে ফেললাম, কিন্তু এখন কথা হচ্ছে যে আমার phi = 0.9 যে আমি ধরলাম এটা আমাকে কে বলে দিল? আমি তো এখানে এই যে ফর্মুলার মধ্যে ধরলাম, এটা কিভাবে পেলাম? তার মানে আমাকে আসলে এপসাইলন টিটা একবার চেক করতে হবে। এবং এখানে একটু খেয়াল করো, এপসাইলন টিটা কিন্তু এই আমি ইচ্ছা করলে এই এ থেকে শুরু করতে পারতাম, এই এ থেকে সি, তারপরে এপসাইলন টি বের করতে পারতাম, কিন্তু সেটা করলে আসলে কারেক্ট হবে না, কারণ আমি কিন্তু আসলে ডিজাইন করতেছি এই রড দিয়ে।
দুইটা 8 নাম্বার, তার মানে আসলে দুইটা 8 নাম্বার দিয়ে আমাকে আরেকবার এ বের করে নিতে হবে, সেটা আমরা এখনই দেখব। তাহলে আমরা এই যে দুইটা 8 এর জন্য যে এরিয়া সেটা আমরা একটু বের করে নিই, এবং সেটার জন্য আমরা এবার অ্যাকচুয়াল সেকশনের জন্য এরিয়াটা বসালাম, এ পেলাম, সি পেলাম, এপসিলন টি পেলাম, এবং এপসিলন টির ভ্যালুটা দেখো অনেক বেশি, 005 এর থেকে অনেক বেশি, তার মানে এটা টেনশন কন্ট্রোল সেকশন, তার মানে φ = 0.9 যেটা ধরে আমি করছিলাম সেটা ঠিকই আছে। ওকে, তাহলে এই প্রবলেমটা, এই সেকেন্ড প্রবলেমটা আমরা কি করলাম, মানে প্রথম ডিজাইনটা হচ্ছে একদমই ডিজাইন, পুরো ডিজাইনের উপর ছেড়ে দিলাম, আর এখন যেটা করলাম সেটা হচ্ছে ডিজাইনারকে শুধুমাত্র রডটা বের করতে হলো, সেকশনটা আসলে দেওয়া আছে, তার মানে আমরা রডটা বের করার জন্য দুটো ইকুয়েশন ইউজ করব, কিন্তু এপসিলন টির দিকে তাকাবো, এবং এপসিলন টিটা সবসময় আমরা অ্যাকচুয়াল যে রডটা দিচ্ছি তার জন্য বের করব। ওকে, কেউ কি কিছু বলতে চাচ্ছিলা? তো এইবার আমরা আরেকটা প্রবলেম করব, एग्जांपल 4.8। এখানে আমরা প্রবলেমটা পড়াশুনি, এখানে দেখি যে architectural consideration limit the height of a 20 feet long simple span beam to 16 inch and width to 12 inch, and the following load দেওয়া আছে WD 0.79 kip per feet, WL 1.6 kip per feet। FC prime, এবার এতদিন পরে আমরা FC primeটা একটু ডিফারেন্ট পেলাম, 5000 psi, এই ভ্যালুটা 5000 psi পাচ্ছি, আর FY থেকে টেরলো। এবার আমাকে বের করতে বলা হয়েছে, এখানে কিন্তু সেকশনটা দেওয়া আছে, সেকশন দেওয়া আছে অর্থাৎ 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আচ্ছা, প্রবলেমটা আমি যথারীতি আবারও আমি নিজে একটু করি। তাহলে ছবিটা যদি দেখি আমরা, এরকম 20 ফিট একটা স্প্যানে সিম্পলি সাপোর্টেড বিম, ইউডিএল দেওয়া আছে, দুটাই ইউডিএল। আগেই বলছি যদি দুটো ইউডিএল না থাকে তো আমাদের যেটা যেটা মানে সোজা কথা বেন্ডিং মোমেন্ট যা আসে সেটা বের করবো। এমন যদি হয় একটা কনসেন্ট্রেটেড লোড, একটা ইউডিএল, তাহলে আলাদা আলাদা বেন্ডিং মোমেন্ট বের করে ফ্যাক্টর দিয়ে যোগ করবো। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় দেখবা যে অনেক সময় ইয়ে আসে ক্যান্টিলিভার বিম, এরকম আসতে পারে। দেখাই কিরকম আসতে পারে। এরকম একটা বিম আছে, এখানে তার সাপোর্ট, এটার মধ্যে মনে করো ইউডিএল আছে, ইউডিএলটা মনে করলাম ডেড লোড, ইউডিএলটা খুব ভালো হলো না দেখতে। এর উপরে একটা মনে করো একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এই কনসেন্ট্রেটেড লোডটা বললাম লাইভ লোড। তাহলে আমরা কি করব, প্রথমে কনসেন্ট্রেটেড লোডের মোমেন্টটা বের করতে পারবো, এই ফোর্স টাইমস এই ডিসটেন্স, আমাদের এই সাপোর্টার এখানে মোমেন্টটা বের করতে বলা হয়েছে, এটার জন্য ডিজাইন করতে বলা হয়েছে। তাহলে এই ফোর্স যদি 10 কিপ হয়, এই লেংথ যদি 20 ফিট হয়, 10 × 20 200 কিপ ফিট হচ্ছে লাইভ লোড মোমেন্ট, আর এইখানে যে ইউডিএল আছে তার জন্য একটা WL²/2 মোমেন্ট আসবে। এই মোমেন্টে যদি ডেড লোড হয় তাকে আমরা 1.2 দিয়ে গুণ করব, এই দুটো মোমেন্ট যোগ করলে আমরা পেয়ে যাব MU। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নাই, আমরা এখন সরি একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা কোথায় ছিলাম, এখানে আছে, হ্যাঁ রাইট। আচ্ছা এখানে তাহলে আমরা দুটো লোড যদি ইউডিএল, আমরা দুটাকেই ইয়ে করলাম, আমাদের দুটাকেই আমরা যোগ করে দিলাম, যোগ করে WL² করে 179 পেলাম। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আর্কিটেক্ট সাহেব বলে দিয়েছেন যে এর থেকে আমি বড় বিম বানাইতেই দিব না। আপনারা তো সিভিল ইঞ্জিনিয়ার, দেখি কতটুকু পারেন। এখন আমাকে এই বিমের মধ্যে রেখেই, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমেই আমরা যেটা ধরে নিচ্ছি যে আমি এক লেয়ার রড দিয়ে আমি এটা ইয়ে করব, এক লেয়ার রড দিয়েই আমি মনে করো তাহলে টোটাল 16 ইঞ্চ থেকে আমি 2.5 ইঞ্চি বাদ দিলাম, 13.5 ইঞ্চ, তাহলে এটা হচ্ছে আমার ডি। ঠিক আছে, আচ্ছা এখন ধরে নিলাম একটা ধরতে হবে, আমি ধরে নিলাম যে এটা 0.9, কেন আমি মনে করছি অনেক স্ট্রেইট হবে। আচ্ছা তাহলে আমার আমি এস বের করলাম, এ বের করলাম, ওই আগের মতো ট্রায়াল দিয়ে। এখন 3.47 এর জন্য আমি কি দিব, তো
আসলে কিন্তু এটা ঠিক হয়নি। আমাকে আমাকে একটা নাম্বার দি, তো 10 এর হচ্ছে 1.27, তার সাথে 1 ইঞ্চি স্কয়ার দিয়ে 3.54। তার মানে আসলে এই 3.5 এর জন্য এটা বের করতে বলো স্যার এটাকে 5 চেক করে তারপরে এ বের করে কাজটা করতে হতো স্যার, এটা বলছেন? এইবার তার জন্য সি বের করলাম। খেয়াল করে এইটাতে সি একটু পার্থক্য আছে। তাহলে এটাকে সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেলে এইবার এসে আমি ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এতটুকু করার পরে এসে দেখলাম যে এটা 0.00478 আসছে, যেটা কিন্তু 0.005 এর কম। তাহলে যেই আমি ধরে এটা কিন্তু আর ঠিক নাই। তো ঠিক নাই তো কত আছে সেটা বের করি। তো phi equal to আমরা এই ফর্মুলাটা দেখছি কখন আমরা ইউজ করব, যখন 0.04 আর 0.05 এর মান তখন এই ভ্যালুটা এটা করব। 0.88 এসে 0.88 এর জন্য এখন আমার এই মান কত আমি কিন্তু জানি, আমাদের অলরেডি ডিজাইন হয়ে গেছে। সেই ডিজাইনের মধ্যে আমি জাস্ট এইখানে 0.88 বসাই দিলাম, এইখানে অ্যাকচুয়াল এরিয়াটা বসাইলাম as অ্যাকচুয়াল এটা তো আছে as fy d মাইনাস, এইবার আমি এই যে এটাও আমি অ্যাকচুয়াল এটা বসাইলাম। আমার অ্যাকচুয়াল সেকশনে আমি phi এমএনটা বের করি। স্লাইডলি এটা কি সবাই বুঝছো কি করলাম? তাই বুঝছো? না বুঝলে একটু প্রশ্ন করো। এখানে যেটা করলাম সেটা হচ্ছে ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। ডিজাইন হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আরে ফাইটা তো ঠিক হয়নি। ঠিক আছে, ফাই যদি ঠিক না হয় তাহলে ফাইটা আসলে কত সেটা অ্যাকচুয়াল সেকশনের জন্য 5 বের করলে তাহলে অ্যাকচুয়াল করলাম দেখলাম একটু কম হয়ে যাচ্ছে। একটু কম তো হবেই, কারণ আমি তো একদম মুখে মুখে ডিজাইন করছি, একদম মুখে আরো বেশি দিছি, কিন্তু এই 0.9 জায়গায় 0.88 হওয়াতেই এই ঝামেলাটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন তাহলে উপায় কি? এখন তাহলে উপায় কি বলতো? কি হবে? প্রথমে খেয়াল করো আমার হাতে কিন্তু এই অংশটা বাড়ানোর কোনো উপায় নেই। আমরা কিন্তু এই আমাদের যে এই অংশটা, এটা তো আমার লিভার আর্ম, এই লিভার আর্মটা বাড়ানোর আর সুযোগ নাই। আমাকে বাড়ানোর, এটারও বাড়ানোর সুযোগ নাই। এটা তো বরঞ্চ আর কমে যাবে, যখন আমি রড বাড়াবো এটা আরো কমে যাবে। তার মানে আমাকে বাড়াইতে হবে এস এর পরিমাণটা। রডটা বাড়াবো কিন্তু এটা আবার কমে যাবে, কারণ রড বাড়ানো মানেই আমরা রড বাড়ানো মানে এপসাইলন টি কমে যায়, এটা আমরা খেয়াল করি। এবং অলরেডি তো আমি 0.05 এর নিচে চলে গেছি, এখন যদি আরো রড বাড়াই এটা আরো কমবে, সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা ক্যাপাসিটি বাড়াতে হবে এটা বুঝলাম। আমরা দুইটা 10 একটা 9 ছিল, এবার আমি তিনটাই 10 করে দিলাম। ঠিক আছে, তো তিনটা যদি 10 করে দিই তাহলে আমরা এরিয়াটা একটু বেড়ে গেল। তা নতুন করে আবার এই বের করলাম, খেয়াল করে এগুলো কিন্তু আবার বের করলাম, এ বের করলাম, সি বের করলাম, এপসাইলন টি বের করলাম, ফাই বের করলাম। দেখো এপসাইলন টি কমলো, যেহেতু রড বাড়াচ্ছি ফাইও কমে গেল। এটা আসলে সত্যি কথা হচ্ছে কোড তোমাকে ডিসকারেজ করে যে তুমি এই রেঞ্জে যাবা না, যত স্ট্রেইন কম এটা কোড পছন্দ করে না। কোড চাই যে তুমি ভালো অনেক স্ট্রেইন চাও, অ্যাট লিস্ট 0.05 চাও। এখন চেক করা যাচ্ছে, তার মানে আরো কমে গেল। আমরা দেখতেছি যে এইটা আবার বসাই, পরে এই 5 বসালাম, অ্যাকচুয়াল এরিয়া বসালাম, অ্যাকচুয়াল এ বসালাম, এটা করে 179.1 আসলো, তাও একটু কম আছে, অলমোস্ট বলা যায়। তাহলে আমার ফাইনালি সব প্রবলেমের লাস্টে কিন্তু এই ডিজাইন প্রবলেমের ছবিটা আঁকতে হবে যে তুমি কি পাইলা। তাহলে এটা যদি আমরা আঁকি, এটা যদি করি, তাহলে আমাদের প্রবলেমটা মোটামুটি যা মোমেন্ট নেওয়ার কথা সেটা নিতে পারতেছে। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে বই আসলে কিন্তু আগেও কিন্তু মোটামুটি পার্থক্য না, এটা উইদিন 1%। এই কথাটা এখানে পরে দেওয়া আছে যে মানে আমাদের ডিজাইনে অলরেডি কিছু ফ্যাক্টর আছে, তো
সুতরাং 1%-এর মধ্যে চলে আসলে খুব বেশি সমস্যা নাই। তাহলে এই প্রবলেমটা কি সবাই বুঝছো? এই প্রবলেমটা কি করলাম? এই প্রবলেমটা সেকশন ইজ গিভেন, রিইনফোর্সমেন্ট বের করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা তোমরা খেয়াল করছো কিনা জানি না, এখানে আমাদের কি বলে এই জায়গাটায় আমরা এটা মানে একটু পয়েন্ট আউট করা উচিত ছিল, সেটা হচ্ছে এই ভ্যালুটা কিন্তু বিটা 1.8। কেন 0.8 এটা বুঝতে পারছো সবাই? বিটা 1টা যেহেতু 5000 psi কংক্রিট, এখানে 5000 বসালে এখানে একটা 1000 আসে, একটা 0.0, এটা এই ভ্যালুটা বের করে নিতে হবে। 4000 পর্যন্ত অসুবিধা নেই, 4000 এর উপরে গেলে বিটা 1টা বের করে নিতে হবে, এটা একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা বুঝতে পারছি। এটাও একটা শুধু রড বের করার প্রবলেম, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে একটা ফাইটা 0.9 এর থেকে কমে যাচ্ছে। এরপরে একটা আর্টিকেল আছে ওভার রিইনফোর্সড বিম। তো বুঝতে পারছো ওভার রিইনফোর্সড বিম গেলে আরএস আমরা কি করতাম, এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার মধ্যে কি আছে আমরা কিছু এটা করব না, আমি জাস্ট একটু বলে রাখি। সেটা হচ্ছে আমাদের এই সি ইকুয়াল টু টি ইউজ করলাম, একই সঙ্গে আমরা হুকস ল ব্যবহার করব, তারপরে আমরা স্ট্রেইন ডায়াগ্রাম থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, ওখান থেকে ওই আগে যেরকম আছে সেরকম, এখানে ইকুয়েশনগুলো অন্যভাবে লেখছে কিন্তু জিনিসটা ওটাই। ওখান থেকে এপসাইলন এস বের করব, সেখান থেকে এফ এসটা বের করব, তারপরে এই ফর্মুলা দিয়ে করব। কিন্তু এটা কিন্তু হবে না কোনো সময়, ওভারস্ট্রেইন মানে হবে না। যদি কোনো সময় হয় তার মানে এটা কেউ একজন ভুল ডিজাইন করছে। এখন মানে ওভার রিইনফোর্সড বিম হলেও যেটা ক্যাপাসিটি বের করা যাবে সেটা অ্যাপ্রোচটা এখানে দেওয়া আছে। এবং খেয়াল করার বিষয় যে ফায়ার ভ্যালু হয়ে যাবে 0.65, বিকজ এটা আর এটাকে আমরা টেনশন কন্ট্রোল বলবো না, এটাকে কম্প্রেশন কন্ট্রোল, সরাসরি ধুম করে ভাঙবে, এখানে ইল্ডিং হবেই না। তাহলে এটা আমরা বুঝে ফেললাম, এটা আসলে প্রবলেম নাই, এটা করার দরকার নাই। আচ্ছা, এরপরে কতগুলো প্রবলেম আছে যেখানে চার্ট ইউজ করছে, এটা আমরা করব না, এখানে করা আছে, তোমরা একটু দেখে রাখো। এই যে আমাদের যে ইকুয়েশনগুলো এখানে ওই যে আর এর ভ্যালুটা এখানে টেবিল করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে আর এর ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো আমাদের আবার চার্ট করা চার্ট দিয়ে, বাট এটা আসলে দরকার নেই। হ্যাঁ, এটা তোমরা একটু চোখ বুলে রাখো, জিনিসটা কেউ যদি কোনো সময় মানে ইউজ করতে চাও করতে পারো, বাট এটা আসলে খুব বেশি দরকারি কিছু না। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা আমরা একটু থিওরি পড়ে নিই। আমরা অনেকগুলো প্রবলেম করলাম। একটা হচ্ছে যে বিমের আমরা নিচে 2.5 ইঞ্চি যোগ করতেছি, খেয়াল করছো মনে হয়, টোটাল ডেপথ থেকে 2.5 ইঞ্চি উপরে ধরতেছি রডটা। হ্যাঁ, তার মানে আমাদের রডটাকে আমরা ধরতেছি এফেক্টিভ ডেপথ, তাই তো? মানে এটাই আমার মোমেন্ট টার্ম দিচ্ছে। তাহলে নিচে আমরা এক্সট্রা এই কংক্রিটটা দিচ্ছি কেন? এই কংক্রিটটা দিচ্ছি যেটাকে আমরা কভার বলছি, ক্লিয়ার কভার বা কভার যেটাই বলি না কেন, এটা আসলে আমরা দিচ্ছি রিইনফোর্সমেন্টটাকে প্রোটেক্ট করার জন্য। এই প্রোটেকশন দুটা থেকে, একটা হচ্ছে আগুন থেকে আর একটা হচ্ছে করোশন থেকে। হ্যাঁ, ফায়ার মানে কি, যদি আগুন লেগে যায় তাহলে কিন্তু আমাদের রিইনফোর্সমেন্ট যদি একটা সার্টেন টেম্পারেচার পরে উঠে গেলে রিইনফোর্সমেন্ট কিন্তু গলে যাবে, বেসিক্যালি গলে গেলে এটা তার স্ট্রেংথ লস হবে। সুতরাং সেটা আমরা চাই না, এবং আমরা চাই একটা সার্টেন হিট পর্যন্ত যেন এটা প্রোটেকশন দেয়। এটা আসলে শুধু সার্টেন হিট না, একটা সার্টেন টাইম বলে, ফায়ার রেটিং বলে, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগুন জ্বললেও যাতে আমার রিইনফোর্সমেন্ট ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থার জন্য একটা কভার থাকে। কোন মেম্বারের উপরে এবং তার এক্সপোজারের উপরে, যেখানে টক্সিক এনভায়রনমেন্ট, খুব ক্লোরিন আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখি, প্রথম পয়েন্টটা দেখি আমরা। প্রথমটা আমরা দেখি যে সারফেসেস এক্সপোজ টু গ্রাউন্ড অর ওয়েদার, অর্থাৎ খুব বেশি বাসার ভিতরে বা এরকম সিচুয়েশন যেখানে, যেটা খুব মানে প্রতিদিন বৃষ্টিতে ভিজতেছে, রোদে পড়তেছে, এরকম জায়গা না, যেটা ইনডোরে আছে বা মাটির সংস্পর্শে সরাসরি আসতেছে না, সেখানে আমরা স্ল্যাবের জন্য 3/4 ইঞ্চ ক্লিয়ার কভার রাখবো, এবং আরেকটা হচ্ছে বিম এবং স্ল্যাবের জন্য 1.5 ইঞ্চি রাখবো। আমরা এক্ষুনি ছবিতে দেখবো এটা। আর যেখানে আমার ইন কন্ট্যাক্ট আসতেছে, যেখানে ওয়েদারের সাথে বাইরে এক্সপোজড সবসময় বৃষ্টিতে ভিজতেছে, অথবা মাটির সংস্পর্শে আসতেছে কিন্তু কাঁচা অবস্থায় আসতেছে না, শক্ত হওয়ার পরে আসতেছে,
সেই সব ক্ষেত্রে আমরা ক্লিয়ার কভার দিব 2 ইঞ্চি। আর যদি এমন সিচুয়েশন হয় যে মাটি ছাড়া সরাসরি ফর্মওয়ার্ক ছাড়া সরাসরি মাটির মধ্যে কাস্টিং হচ্ছে, যেমন পাইল, যেমন ফুটিং, যেখানে সরাসরি কাঁচা কংক্রিট মাটির কন্ট্যাক্টে আসতেছে, নাও আসতে পারে। ফুটিং এ যদি আমি নিচে যদি সিসি করি তাহলে আসবে না, কিন্তু যদি আমার এমনভাবে ডিজাইন করি যে চলে আসতেছে, সেই ক্ষেত্রে আমার ক্লিয়ার কভার 3 ইঞ্চি রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই দিস আর দ্য লিমিটস যেটা আমরা প্রোভাইড করব। আচ্ছা, এখানে ছবিতে দেখো, বিমটা দেখো। আচ্ছা, বিমটা আমরা দেখি। আচ্ছা, আমার স্ক্রিনে একটু বাদ চলে গেল, ফুল স্ক্রিন দিতে হবে নাকি দাদা? আচ্ছা, এনিওয়ে দেখি যাই। আচ্ছা, একটা বিমকে দেখানো হচ্ছে, দেখো বিমে 3টা বার দেখানো আছে। এখানে আমরা এই যে 2.5 ইঞ্চিটা ধরি, এই 2.5 ইঞ্চিটা কোথা থেকে আসছে? আমি একটু ধরো স্লাইডটা থেকে একটু উঠাই দিই, দেখাই। সেটা এই লেখাটাকে একটু উঠাই দিই। সেটা হচ্ছে দেখো 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। তোমরা দেখছো মনে হয় যখন কংক্রিট কাস্ট করে এই মর্টারের কতগুলো ব্লক বানায়, দেখছো না? এই ব্লকগুলা রডের তলে দেয়, এটার উপরে রড বিছায়। আমরা যখন আমরা এটা কাস্টিং করি, কাস্টিং আগে রড বিছানোর পরে এখানে এরকম একটা সিলিন্ড্রিক্যাল একটা জিনিস বসানো হয় এটার তলে, এই জায়গাটায়। তার মানে এইটাই হচ্ছে আমার ক্লিয়ার কভার। এটা হবে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চির সাথে এটাকে বলে স্টিরাপ। এই স্টিরাপটা নাম্বার 3 ধরলাম, নাম্বার 3 মানে 3/8। আর এছাড়াও আমি এখানে বার তো অনেক রকম সাইজ হতে পারে। আমাদের প্রবলেমে আমরা 9 নম্বর বার, 10 নম্বর বার ইউজ করলাম। আর 10 নম্বর বারের সেন্টারে তাহলে 10/8, আর তারও অর্ধেক হবে সেন্টারে, তাহলে এটা 10/16, এটা 2.5। তাহলে 2.5টা আসছে কোথা থেকে? এইভাবে আসছে 2.5। এটাকে সবাই বুঝতে পারছো যে আমরা কেন 2.5 বাদ দিচ্ছি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার, যে আমাদের যে কংক্রিটের কথা বললাম, আমরা কিন্তু কি দেখাইলাম তোমাদেরকে, যে আমাদের এই জায়গাগুলোতে আমরা এই জায়গাটা এক্সট্রা কংক্রিট দিচ্ছি, এটা কিন্তু কোনো ভূমিকা নাই, এটা তোমরা বুঝতে পারছো। এটা দিচ্ছি, এই কংক্রিটটা তো আসলে এফেক্টিভ না, লিভার আর্মটা করছে উপর থেকে। তাহলে কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে এই কংক্রিটটা এই ভিতরের রডটাকে প্রোটেক্ট করতেছে, শুধু একদিকে না, এই সাইডটাও কিন্তু তাই। দেখো এই সাইডেও কিন্তু আমি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতেছি। তার মানে সব দিকেই আমি কোথাও আমার কোনো রড সারফেস থেকে 1.5 ইঞ্চির মধ্যে আসতেছে না। ঠিক আছে, এটা তাহলে দুইটা কারণে, একটা হচ্ছে ফায়ারের এগেইনস্টে প্রোটেকশন আর করোশনের এগেইনস্টে প্রোটেকশন। এছাড়া আরেকটা জিনিস একটু বলা উচিত, সেটা হচ্ছে আমরা পরে দেখবো যে আসলে একটু বন্ড তো লাগে। আমি যদি সব রড এক্সপোজড হয়ে যায়, রডটা কিন্তু বন্ডিং এর মাধ্যমে কংক্রিট মাসের সাথে কানেক্টেড হয়। সুতরাং এটাও একটু ইম্পর্টেন্ট যে এদিকে কংক্রিট, এদিকে বন্ড থাকার জন্য এটা জরুরি। আচ্ছা, সেটা হয়তো আমরা আরো পরে বুঝবো। আচ্ছা, স্ল্যাবের বেলায় ক্লিয়ার কভারটা হচ্ছে 1.5 ইঞ্চি, সরি 3/4 ইঞ্চি, 0.75 ইঞ্চি। তাহলে এখানে আমরা দেখি 3/4 ইঞ্চি, এখানে কোনো স্টিরাপ নাই। 3/4 ইঞ্চির সাথে নাম্বার 4 বার, তার সেন্টারে যেতে হলে নাম্বার 4/8/2 করলে 1 ইঞ্চি। তার মানে স্ল্যাবের বেলা, আমরা এখনো স্ল্যাব যাই নাই, স্ল্যাবের বেলায় এফেক্টিভ ডেপথ বের করতে হলে টোটাল ডেপথ থেকে আমরা 1 ইঞ্চি বাদ দেব। ওকে, আচ্ছা, এখন বি আর এইচ কিভাবে হবে? বি আর এইচ আমরা যেটা দেখলাম, এগুলো 1 ইঞ্চিতে বা 2 ইঞ্চিতে রাউন্ডিং হতে পারে। তো আমাদের দেশে আমরা 1 ইঞ্চিতে রাউন্ড করি, অসুবিধা নেই। 2 ইঞ্চিতে করতে হবে এমন কোনো কথা নেই, বইতে লেখা আছে 2 ইঞ্চিতে রাউন্ড করতে, কারণ ওরা বলছে যে কাঠের মাপ হলো 2 ইঞ্চি, তক্তার মাপ, এগুলো শুধু দরকার নেই, আমরা 1 ইঞ্চিতে রাউন্ড করতে পারি। আর স্ল্যাবের বেলায় রাউন্ডিংটা হয় 1/4 ইঞ্চিতে। ঠিক আছে, আর যদি স্ল্যাব বড় হয়, তাহলে মোটা হয় স্ল্যাব 6 ইঞ্চির উপরে হয়ে গেলে, তখন রাউন্ডিং গুলো হবে 1/2 ইঞ্চিতে। ঠিক আছে, মানে 6.1 ইঞ্চি হবে না, 6.5 ইঞ্চি হবে যদি আমরা যখনই করবো আপার রাউন্ডিং করবো। জেনারেলি ডি এর ভ্যালু, ডিটা সাধারণত বেশি হয়, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ডি স্কোয়ারের সাথে সম্পর্ক। সুতরাং ডিটার বেনিফিট অনেক, সুতরাং ডিটা আমরা বাড়াবো বেশি কম্পেয়ার টু বি। ডিটা জেনারেলি 2 থেকে 3 গুণ হয় বি এর, বাট এমন কোনো কথা নেই যে হতেই হবে। বারের স্পেসিং সম্পর্কে এবার আমরা আসি। আমরা বিমে 3 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত বার ব্যবহার করব। এই কথাটা বলা একই সঙ্গে বলাও, মানে বলেই বলা উচিত যে এই বইয়ে কিন্তু 10, 9, 8, 9, 10 অনেক ব্যবহার করছে, কিন্তু আসলে কিন্তু এগুলো কিন্তু একটু বড় বার। হ্যাঁ, আমরা কিন্তু কম্পারেটিভলি বাংলাদেশে যেসব বার ব্যবহার হয় বিমে বেশিরভাগই 16 আর 20 হয়।
হ্যাঁ 16 মানে হচ্ছে 5 নম্বর বার আর 20 হলো 6 নম্বর বার। হ্যাঁ আচ্ছা এখন এছাড়া কলামে বার আর একটু বড় সাইজের বার ইউজ হতে পারে, বাট এগুলো সবই হচ্ছে মানে জেনারেল কেসে, কিন্তু অনেক বড় বড় কলামে এর থেকে অনেক বড় রড হইতে পারে। যেমন তোমরা জানো মনে হয় পদ্মা ব্রিজে তো 50 নম্বর 50 mm বার ব্যবহার করেছে, নাম্বার না 50 mm বার কত হয় নাম্বারে বের করে দেখতে হবে। আচ্ছা এছাড়া একটা বলে রাখি যে মিক্সিং অফ টু সাইজেস অ্যালাউড। বিমের বেলা আমরা বিম নিয়ে আলাপ করছি, বিমে এবং কলামে 2 সাইজ পর্যন্ত আমরা ভ্যারি করি, কারণ ধরো মানে 5-এর সাথে 10 নম্বর বার একসাথে মিক্স করব না, দুইটা মানে 6-এর সাথে 7 করব, 6-এর সাথে 8 করব, 8-এর সাথে 9 করতে পারি, 8-এর সাথে 10 করতে পারি, এরকম মিক্স মানে একটার সাথে অনেক বড় সাইজ আর ছোট সাইজের মধ্যে মিক্স আপ করব না। হ্যাঁ এটা মানে মনে রাখো যে এটা দরকার। আচ্ছা দুইটা বারের মধ্যে গ্যাপটা কতটুকু রাখতে হবে এটাও খুব ইম্পর্টেন্ট। গ্যাপটা রাখতে হবে কেন? কারণ আমাদের কংক্রিটিং যখন আমরা করব রডটার ভিতর দিয়ে তো কংক্রিটিংটা চলে যাবে, তাই তো এই জন্য সাফিসিয়েন্ট গ্যাপ রাখতে হবে। বই বলতেছে, কোড বলতেছে যে দুটা বারের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স থাকতে হবে বারের ডায়ামিটারের সমান অথবা 1 ইঞ্চি। ঠিক আছে, বারের ডায়ামিটার অথবা 1 ইঞ্চি ক্লিয়ার গ্যাপ থাকতে হবে। কলামের বেলায় সেটা 1.5D অর 1.5 ইঞ্চ, একটু বেশি। আচ্ছা এর সাথে আরেকটা লিমিট আছে সেটা একটু বলে রাখি। এখানে তাহলে আমরা বার ডায়া অথবা 1 ইঞ্চ, এর সাথে একটা আছে এগ্রিগেটের 1.3D টাইমস। এগ্রিগেট যদি খুব বড় হয় তাহলে তো এগ্রিগেট আটকায় যাবে। তাহলে তিনটা ক্রাইটেরিয়া, ডায়ামিটার অফ বার 1 ইঞ্চি আর এগ্রিগেট সাইজের 1.33 টাইম। আচ্ছা দুইটা লেয়ার যদি আমরা ইউজ করি, যেটা আমরা এখন পর্যন্ত দেখি নাই, 2 লেয়ার ইউজ করলে 2 লেয়ারের মধ্যে 1 ইঞ্চি গ্যাপ থাকবে, ভার্টিক্যাল গ্যাপ 1 ইঞ্চি হবে এবং বারগুলা একটার উপরে একটা থাকবে। ঠিক আছে, আমরা মানে একটার উপরে একটা না থাকলে যেটা হবে বারগুলো একটু 4 কোনা বার হয়ে যাচ্ছে। অবশ্য তো অপশন দেখে আসি। আচ্ছা অপশন পাচ্ছেন, মজার কথা আমি বলতে চাচ্ছি যে এই যদি গোল বার হয় এই গোল বারটা তার উপরে থাকবে, একটা পাশে থাকলে তো আমাদের এগ্রিগেট আটকায় যাবে। ওকে, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ভাইব্রেটর নজল। এটা তো আলটিমেটলি কংক্রিট ভাইব্রেট করতে হয় তোমরা জানো। যদি আমি আমার ভাইব্রেটর নজল যদি হয় 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি তাহলে কিন্তু অতটুকু গ্যাপ রাখতে হবে। বা উল্টা করে যদি বলি আমি যদি 1 ইঞ্চি গ্যাপ রেখে বিম বসাই তাহলে কিন্তু আমার 1 ইঞ্চি নজল বা 1 ইঞ্চির কম কোয়ার্টার 3/4 ইঞ্চির নজল আনতে হবে যাতে ওর ভিতর দিয়ে আমি কম্প্যাকশন করতে পারি। ঠিক আছে, সুতরাং মোটামুটি 3টা ক্রাইটেরিয়া গ্যাপ রাখার। আচ্ছা জেনারেলি ইউজুয়াল সাইজ এটা একটু বলে নি, কারণ আমাদের দেশে মিলিমিটার বার ব্যবহার করা হয়, আর এই বইতে যেটা হয়েছে এই বইতে খুব বড় বড় সাইজের বার ব্যবহার করছে। এটা দেখে সবার মনের মধ্যে একটা কিন্তু আসে যে খুব বড় বড় সাইজ ব্যবহার করব, কিন্তু আসলে কিন্তু এটা মনে রেখো একদম লাস্ট পয়েন্টে লেখা আছে স্মলার সাইজ প্রেফার্ড অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ নো কনজেশন। যদি খুব স্পেসিং যদি খুব ঘন ঘন না হয়ে যায়, আমার যদি কনজেশনের প্রবলেম না হয় তাহলে আমার ছোট সাইজের বারই ব্যবহার করা উচিত। ওটা ব্যবহার করে। ঠিক আছে, একটা মিনিট অনেক দেওয়া আছে সাইজগুলো, বাট জেনারেল সাইজ এগুলো। আচ্ছা এখানে আমরা বইয়ের পিছনে কত লেয়ারে বিমের এটা কিসে সেটা বলি। যদি আমার বিমের 10 নম্বর বার কয়টা পেছানো যাবে সেটার একটা টেবিল আছে, এটা অনেক সময় কাজে লাগে। আচ্ছা আরেকটা জিনিস বলে আমি মানে শেষ করব, সেটা হচ্ছে দেখি তো, হ্যাঁ এটা বলে শেষ করবো আজকে। সেটা হচ্ছে আমরা কিন্তু একটা জিনিস বলি না যে বিমের ডেপথ একটা দেওয়া সার্কিট সেটা আমরা ইউজ করছি, কিন্তু ফ্রম সার্ভিসিবিলিটি পয়েন্ট অফ ভিউ একটা মিনিমাম ডেপথ দিতে হয়, যেটা না দিলে কিন্তু আসলে আমাদের এটা এই যে আমাদের এই ভ্যালুটা দেখো বিম অথবা স্ল্যাবের জন্য
সিম্পলি সাপোর্টে L/26 দিতেই হবে। যদি বিমটা কন্টিনিউয়াস একদিকে থাকে তাহলে এটা দিতেই হবে, এটা বলাই আছে। এটাও কিন্তু একটা লিমিট, বিমের ডেপথ ইচ্ছা মতো কমায় দেওয়া যাবে না, তা না, বলা আছে দেখো মিনিমাম থিকনেস অফ বিমস সেকশন সার্কিট। এখন তুমি যদি আমাকে দেখো যে ডিফ্লেকশন অনেক কম, তাহলে তুমি, কিন্তু জেনারেলি আমরা এটা করি না, ঠিক আছে? ঠিক আছে, আমার মনে হয় আজকে আমরা এখানে থামি, আর যে আমরা ঠিক আছে, তাই তো কি বুঝছো? আজকের ক্লাসটা আজকে শেষ করি, আমরা কালকে সকালে 10টায় ক্লাস, আমাদের এই 10টা আমরা জুমে কানেক্ট হবো, তখন ঠিক আছে শেষ এই ভিডিওটা। বলো প্রশ্ন করে ফেলো। স্যার আমাদের বলছিলেন নেক্সট সপ্তাহে সিটি নেবেন, তো এটা কিসের উপর নেবেন? আচ্ছা, রিইনফোর্স এটা হবে শুধু সিঙ্গেল রিইনফোর্স বিমের উপরে, ঠিক আছে? সিঙ্গেল রিইনফোর্স বিমের উপরে এই যে হুইটনি স্ট্রেস ব্লকের যে প্রবলেমগুলো করলাম এটার উপরে। জি স্যার। আগামী ক্লাসে আমরা ডাবল রিইনফোর্স বিম শুরু করব, তাহলে আমরা মোটামুটি সেফ সাইডে আসছি, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করি। স্যার কিবারে সিটি হবে? এই আগামী সপ্তাহে এরকম সময় বিকালে হবে, মঙ্গলবার 3টার সময়। ওকে স্যার। ওকে, তাহলে আমরা আপাতত শেষ করতে পারি না? Sounding. ওয়ালাইকুম